পড়ছিলাম প্রণয়ের রূপকথা, কলমে ফাতেমা তুজ, পর্ব সংখ্যা ৬৬। কদিন ধরেই ভারী মন খারাপ ছিল কনার। আজ একটু ভালো লাগছে। সবাই মেহেদি পড়ছে, নিজেদের প্রিয় মানুষের নাম লিখছে। কণা নিজেও পড়েছে, তবে নামের জায়গাটা খালি রেখেছে, ইচ্ছে করেই রেখেছে। ও এখন মেহেদির কোণ নিয়ে বসলো। এই জায়গাটায় কেউ নেই, সবাই অন্য পাশে। কণা বুক ভরে দম নিল, দম নিয়ে লিখতে লাগলো একটি বিশেষ নাম। ঠিক তখনই কুহু এসে বলল, মেহেদির কোণ নিয়ে কি করছিস? কণা চমকালো, থমকে রইল কিছু সেকেন্ড, তারপর বলল, এমনি ঠিক করছিলাম। কি আবার নষ্ট হলো দেখি? কুহু যখন এগোতে চাইল, কণা পিছিয়ে গেল, বলল, দেখতে হবে কেন? ওর আচরণে কুহুর খটকা লাগলো। ও বলল, মেহেদি দেখতে চেয়েছি, তাই বলে এমন করছিস কেন? সবকিছু তোকে কেন বলতে হবে? আমার প্রাইভেসি নেই? কুহু ভীষণ রকমের আশ্চর্য হলো। মেহেদির সাথে প্রাইভেসির কি সম্পর্ক? কণা এবার আরো বেশি রেগে গেল, চেঁচিয়ে বলল, তোরা তো যে যার মতন আছিস, আমি আমার মতন থাকতে চাইলে কেন সমস্যা করছিস? কণা, তোর মাথা ঠিক আছে? নেই। শর্ত? বলে কুহুকে পাশ কাটিয়ে চলে গেল কণা। কুহু থমকে রইল। কণার আবার কি হলো? হাতের মেহেদি শুকিয়ে গেছে, কিন্তু কুহুর মন খারাপ যে যায় না। ও উদাসভাবে বসেছিল। ঠিক তখনই দীপ্র এসে ওর পাশে বসলো। মানুষটা আসতেই ওর ধ্যান থেকে বের হলো। কিছুটা অস্বস্তি অনুভব হলো। ও পালাতে চাইলে খপ করে ওর হাতটা ধরে ফেললো দীপ্র। পালাচ্ছিস কেন? পালাই না তো, আমি তো এমনি এমনি উঠে যাচ্ছিলি। তাই বলে মেয়েটাকে কিছুটা টেনে কাছে আনলো। কুহু নজর ফিরিয়ে বলল, কেউ আসবে। কে আসবে? যে কেউ তো। কুহু কি বলবে বুঝে না, ও মৌন থাকে। দীপ্র দেখে ওর হাতের মেহেদি শুকিয়ে গেছে, উঠিয়ে দিচ্ছি। কুহু বসে থাকে। দীপ্র ভাই সময় নিয়ে ওর হাতের মেহেদি উঠিয়ে দেয়। এত চমৎকার রং এসেছে। দীপ্র হেসে বলে, প্রচলিত কথায় আছে, মেহেদির রং যত গাঢ়, বর তত বেশি ভালোবাসে। তোকে আমি খুব ভালোবাসবো কুহু, খুব ভালোবাসবো। শেষ বাক্যটা একদম কানের কাছে এসে বলে দীপ্র। কুহুর সমস্ত শরীরে উষ্ণতা ছড়িয়ে যায়। ও বলে, আমি এখন উঠি। কেন? আরেকটা হাত বাকি আছে তো। অন্য হাতটি মুষ্টিবদ্ধ করে রেখেছে কুহু। দীপ্র বলে, উঠিয়ে দেই ওটাও। ওইটা আমি উঠাতে পারবো। আচ্ছা, আমি যাচ্ছি। না, আমার সামনেই ওঠা, পরে ওঠাবো। শুকায়নি তো। কই দেখি। কুহু এবারও হাতের মুষ্টি নরম করে না। দীপ্র ভ্রু কুচকে ফেলে, বলে, দেখাচ্ছিস না কেন? কুহু পড়ে যায় বিপাকে। কি এক ঝামেলায় পড়া গেল। ও মোচড়াতে থাকে। দীপ্র বলে, দেখি। না প্লিজ, আমি যাই। ছাড়েন না দীপ্র ভাই। আবারও দীপ্র ভাই। দীপ্র তাকিয়ে থাকে ওর দিকে। এই মেয়ে তাকে ভাই ছাড়া ডাকতে পারে না নাকি? কুহু তখনও মুচড়াচ্ছে। তোকে বলছি না, দীপ্রর সাথে ভাই ডাকবি না। সব সময় তো ডেকে এসেছি, এখন আর সব সময় এক হলো? কুহু আবারও মুচড়াচ্ছে। দীপ্র বলে, একটা ডিল করি। কি? ভাই বাদ দিয়ে ডাক, তাহলে ছেড়ে দেব। ওর কথায় ফ্যাল ফ্যাল করে তাকাই কুহু। দীপ্র আবারও বলে, বল। পারবো না, প্লিজ যেতে দেন। আগে ডাকবি, তারপর যেতে দেব। এটা ছাড়া অন্য কিছু বলেন। নো, এটাই তোর টাস্ক। কেউ বিপদের মুখে পড়ে আলোর মতন চেয়ে থাকে। দীপ্র ফের বলে, হাতের কিছু আছে নাকি? এভাবে লুকিয়ে কেন রাখতে চাচ্ছিস দেখি তো। দীপ্র এবার কিছুটা জোর খাটিয়ে ওর হাতের মুষ্টি খুলতে চাইল। চেঁচিয়ে উঠল, দীপ্র, ডেকেছি, এবার ছাড়েন। ওর এহেন কাহিনীতে দীপ্র তাজ্জব বনে গেল। ফের বলে, ডাকলাম তো, এবার ছাড়েন। হাত নরম করে দীপ্র। সে সুযোগে হাত ছাড়িয়ে নেয় কুহু। ঝড় সম গতিতে পালাতে পালাতে বলে, আমি যাচ্ছি দীপ্র ভাই। আবারও ভাই। দীপ্র এবার দাঁড়িয়ে পড়ে, চেঁচিয়ে বলে, আবারও ভাই। এটার কিন্তু শোধ রইল কুহু, সুদে আসলে পূরণ করব। অরণ্য এসেছে রাত্রির কাছে, কিছুটা লুকিয়েই। ওকে দেখে রাত্রি বলল, আরে তুমি এসেছো কেন? তোমার না আশা মানা? ধুর, কে মানবে এসব? তবু কেউ দেখলে তখন? কিছুই হবে না। ওরা কি জানে না আমি তোমায় ভালোবাসি? আর রাত পোহালেই তুমি আমার বউ হতে চলেছ। তার থেকেও বড় কথা, এই রিসোর্টের অন্য পাশেই থাকছি। এসব মানা যায় নাকি? বউ কথাটা শুনে রাত্রির কেমন সুখ সুখ অনুভূতি লাগে। ও হেসে বলে, বউ কথাটায় আলাদা ম্যাজিক আছে। আছে তো, আরো অনেক কিছুই আছে। অর্ণর কথার ধরনে রাত্রি কিছু বুঝলো। ও ঠোঁট কামড়ে বলল, পেটে পেটে এসব চলে তো? এসব চলবে না তো কি চলবে? আবার এসব না চললেও তো ভাববে আমার হয়তো সমস্যা আছে। এই কথা দিয়ে প্যাচ দেবে না, দূরে সরো। কেন? তুমি এখনো আমাকে নিরামিষের মতন রাখতে চাচ্ছ? এসব তোমার শাস্তি। আমি মানি না। আমি এসেছি চুমো আর কিছু বলতে পারে না।
তার আগে সালমা এসে দরজায় কড়া নাড়েন। রাত্রি হৃদয় চমকায়, ও লাফিয়ে ওঠে। উফ, মা! মা আসার সময় পেল না। এই তুমি এখন আমি লুকাচ্ছি। গুড, লুকাও, কিন্তু লুকাবে কোথায়? আশেপাশে তাকায়ও, তারপর বলে আলমারির ভেতরে। ওকে, এই না, তোমার মতো জম্বু দেহকে এইটুকু আলমারি কিভাবে নেবে? তাহলে বাথরুমেও রিক্স আছে, তুমি বরং বিছানায় নিচে যাও। আচ্ছা। অরণ্য তৎক্ষণাৎ বিছানার নিচে চলে যায়। ওদিকে সালমা দরজায় কড়া নাড়তে নাড়তে অস্থির প্রায়। রাত্রি দ্রুত গিয়ে দরজা খুলে দেয়। সালমা ভ্রু কুঞ্চিত করে বলেন, এত সময় লাগে? ওয়াশরুমে ছিলাম মা। ও, যাই হোক, দেখ তো এসব। এক গাদা গহনা নিয়ে এসেছেন তিনি। রাত্রি সবগুলো দেখে নিয়ে বলে, এগুলো কার? তোর জন্য এনেছি। এত খরচা করলে কেন? স্বর্ণের যা দাম, অনেক আগে থেকেই বানিয়ে রাখা এসব, তোর বিয়ের জন্য। রাত্রি কি বলবে বোঝে না। মা এত আগে থেকে সব গুছিয়ে রেখেছেন। সালমা গহনাগুলো হাত বোলায়, তারপর বলে, ছোটবেলায় তোর জন্য প্রতিটা গহনা বানাতাম, আর আমি অনেকটা সময় ধরে কাঁদতাম। কাঁদতে কেন? কাঁদতাম এটা ভেবে তোকে একদিন অন্য বাড়িতে চলে যেতে হবে। এবার রাত্রির গলা তরলহীন হয়ে পড়ল, চোখটা কেমন জ্বালা করছে। ও ডাকলো, মা। সালমা চোখ মুছলেন। রাত্রি তাকে জড়িয়ে ধরে বলল, এমন ভাবে কাঁদলে আমি বরং বিয়েটা ক্যান্সেল করে দিই। খাটের নিচ থেকে সবকিছু শুনছিল অরণ্য। বিয়ে ক্যান্সেল করার কথা শুনে ও মুখ ফুটে বলে উঠল না। রাত্রি চোখ বড় বড় করে ফেলল। সালমার কানেও সে শব্দ এসেছে। তিনি মেয়েকে ছেড়ে বললেন, কি রে? মনে হলো কে যেন না বলল। না মা। হ্যাঁ, না মানে তুমি হয়তো ভুল শুনেছ। আমি তো এখানে শুনলাম না তো। শুনিসনি? তুমি ভুল শুনেছ। আচ্ছা মা, শোনো, তুমি এখন এগুলো নিয়ে যাও, আমিও একটু জিরিয়ে নিই। কিন্তু? আবার কিন্তু কি? তুমি এগুলো নিয়ে সুন্দর করে রেখে দাও তো। এক প্রকার জোর করেই মাকে পাঠিয়ে দিল। মা চলে যেতেই রাত্রি এসে বিছানার নিচে উকিয়ে দিল। দাঁত কিরমির করে বলল, এই তোমাকে কথা কি বলতে বলেছে? তুমি কেন বিয়ে ক্যান্সেলের কথা বলবে? তো বলেছি তো কি হয়েছে। কি হয়েছে মানে? বলে অরণ্য উঠতে যেতেই ঠাস করে মাথায় বাড়ি খেল। রাত্রি হতাশ হয়ে বলল, পাগল তুমি, কোথায় আছো খেয়াল তো করো। অরণ্য মাথা মালিশ করতে করতে খাটের নিচ থেকে বেরিয়ে আসে। রাত্রি বলল, ব্যথা পেয়েছো খুব? চুমু খেলে ঠিক হবে। ধুর, বেয়াদব ছেলে, যাও তো। রাত্রি একটা, তুমি কিন্তু মার খাবে অরণ্য। রাত্রি প্লিজ। ওকে আর কিছু বলতে দেওয়া হয় না। রাত্রি ওকে ঠেলে বের করে দেয় রুম থেকে। অরণ্য বের হতেই হেসে ফেলে রাত্রি।